আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই আগেই অবগত আছেন, আমাদের প্রতি শুক্রবার ডাক্তারদের আড্ডা অনুষ্ঠিত হয়। এক এক দিনের একটা সাবজেক্ট থাকে, সেই বিষয়ে কথা হয়। আজকে আমাদের বিষয় নাইট্রিক অ্যাসিড। আমাদের প্রোগ্রামের লাইভ তো করা হয়, তারপরে আমরা এইটা আবার হচ্ছে ইউটিউবে আপলোড করি। তো যারা পরবর্তীতে হচ্ছে আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমাদের দেখতে পাবেন। এবং যেখানেই আপনাদের যে কথা আছে, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, যদি পরামর্শ থাকে তাহলে পরামর্শ দিবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আহ, আপনাদের সুন্দর উপদেশগুলো রাখার জন্য। আর আমাদের সাথে যারা অংশগ্রহণ করছেন তারা তো অবশ্যই যে কোনো সময় যে কোনো প্রশ্ন থাকলে, কোথাও কোনো বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমরা যতটুকু পারবো ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর যেটা পারবো না সেটা পরবর্তীতে জানার পর আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর আমাদের আজকের নাইট্রিক অ্যাসিড উপস্থাপন করবেন ডাক্তার আব্দুল মোতালেব ভাই। আব্দুল মোতালেব ভাই, আপনি আপনার আলোচনা শুরু করেন। আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড পিওর উইলনেস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হেলথ অ্যান্ড পিওর উইলনেস এর মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক পথযাত্রা হিসেবে আমরা সহ আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আর এই জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমাদের আমরা যে সঠিক পথেই আছি সেটাও না, আমাদের যদি কোনো কিছু ভুল থাকে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন এবং উপদেশ দিবেন। আপনাদের উপদেশটা আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি, তবে খোঁড়া উপদেশটা আমরা বর্জন করার চেষ্টা করি। তো যাই হোক, আহ, আজকের আজকের বিষয় অ্যাসিটিক নাইট্রিক অ্যাসিড অথবা অ্যাসিডাম নাইট্রিকাম, যেটাই আপনি যেটা বলেন। যেমন আমার নাম হচ্ছে আব্দুল মোতালিব। কেউ যদি বলেন আমাকে যে মোতালিব আব্দুল, তাহলে যেরকমটি একই একজনকে বোঝাইছে, ঠিক তদ্রূপই বোঝাচ্ছেন। অ্যাসিড নাইট্রিকও বলতে পারেন, নাইট্রিক অ্যাসিডও বলতে পারেন। তো যাই হোক, ভাই আমিনুল ভাইকে আমি বিশেষভাবে আমি মনোযোগী হতে বলবো এই কারণেই যে আপনার হাতে আমার অনেকটাই ইয়া আছে। তো আপনি ইয়া করবেন, তাহলে আমার একটু সুবিধা হবে। নেক্সট ছবিটা দিতেন তাহলে আমার একটু ভালো হতো। নেক্সট ইয়াতে নাইট্রিক অ্যাসিডের হচ্ছে সংকেত হচ্ছে HNO O3। এইটা এটা মূলত অম্ল জাতীয় রাসায়নিক দ্রব্য, যাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডে সাধারণত তৈরি হয় নাইট্রিক অ্যাসিড ডাই অক্সাইড, যেটা NO2, এবং জল হচ্ছে পানি হচ্ছে H2O এর বিক্রিয়ার মাধ্যমে এই অ্যাসিডটা তৈরি হয়। আর এটা এটা সরাসরি পরীক্ষা করেছেন ডক্টর হ্যানিম্যান নিজেই। তাহলে আমরা এখানে আবারও উপলব্ধি করছি, দেখেন ডাক্তার হ্যানিম্যান কত জ্ঞানী জ্ঞানী মানুষ ছিলেন। সে রাসায়নিক বিষয়ে নিয়েও এটা চিন্তা ভাবনা করেছে যে এই বিষয়টাকে মানে ওষুধের মধ্যে রূপান্তরিত করতে পারি। তো যাই ভাই, পরের ছবিটা একটু যদি দেন। আমরা এই রুগীটাকে আমরা মায়োজমের বিষয়ে বলি, তারপর হচ্ছে কাতরতার কথাটা বলি। তো মায়োজমের আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কিছু ছবিতে আমি লিয়াসার উপলব্ধি করেছি। তারপরে যে সব কালেকশন করতে পেরেছি তাও না, তবে যতটুকু পারছি আর কি। এইটা তিনটা মায়োজমের উপরে তার সমান
ভাবে কাজ করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে এই অ্যাসিটিক নাইট্রিক। তো তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি আপনি পার্থক্য করতে যান এই মেডিসিনের উপরে, যে কোনগুলা হচ্ছে আপনার সোরা, কোনগুলা সাইকোটিক আর কোনগুলা সিফিলিটিক, এইগুলা যদি আপনারা হচ্ছে পার্থক্য করতে চান, তাহলে এতটুকু আমি কালেকশন করেছি, বাকিগুলা আপনারা দেখবেন। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যালার্জি, এটা সোরার মধ্যে পড়ছে। স্কার রাস, এটা হচ্ছে আপনার চর্মের উপরে যেটা খসখসে মানে ফুসকুড়ি যেটা হয়, সেটা এই এমাইজমের মধ্যে পড়ে। তারপর হচ্ছে আপনার চুলকানি যুক্ত অস্থিরতা, ভয় এবং দারিদ্রতা হওয়ার যে ভয়, সেটা। আমরা সাইকোসিসের উপরে যদি আমরা কথা বলি, তাহলে যেই চর্মের উপরে যেটা আক্রান্ত বোধ হয়েছে, সেই আক্রান্তটা হচ্ছে ফোলা ভাব থাকবে। ফোলা ভাব যেখানে হচ্ছে আপনার রক্ত বিশিষ্ট হতে পারে বা প্রদাহ কারণে এটা ফোলা থাকতে পারে। তারপরে আঁচিল আঁচিল হতে পারে, আঁচিল অথবা আঁচিল জাতীয় কিছু। পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো, যেটা আপনার অল্প কথাতে বলতে পারেন হচ্ছে ছোট ছোট গুটলি অথবা হচ্ছে আপনার টিউমার জাতীয় ছোট ছোট এই চর্মের উপরে হয় বা অভ্যন্তরের ভিতরেও হয়। তারপর হচ্ছে আপনার দেখেন এখানে পুজ আছে, পুজ এটা সাইকোটিকের মধ্যে পড়ে। তারপর হচ্ছে রেজাল্ট অফ হাইডেন ডিজিজ, এটা হচ্ছে শরীরে লুকায়িত কিছু অবস্থা, যেটা আমি আমার সেমিনারে বক্তব্য করেছিলাম, যে বংশের পরম্পরা থেকে কিছু রোগ প্রাপ্ত, তার মধ্যে থেকে এটা একটা। তো যেটা আপনার হচ্ছে সরাসরি রোগ লক্ষণ বোঝা যায় না, তবে ক্ষতি করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে বা ক্ষতি করেও, বা এক কথায় চাপা পড়া যে সমস্যা যেটা সেটা। আর অতিরিক্ত স্রাব, স্রাব এটা হচ্ছে সাইকোটিকের মধ্যে পড়ছে। আর সিফিলিসের মধ্যে হচ্ছে পচে যাওয়া ক্ষত বা ডিপ যুক্ত ক্ষত বা ঘা। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিকৃতি আকৃতি ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার রাতের বেলায় বৃদ্ধি, তারপর হতাশা, তারপরে নিজের ক্ষতি চাই সে, তারপরও সে কাজটা করে, এই জিনিসটা সাইকোটিকের মধ্যে পড়ে। তো আমি জানি না আপনাদেরকে কতখানি এই পার্থক্যটা বোঝাতে পেরেছি। যদি আপনাদের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন। আমি এখানে ইংলিশের ছবি দিয়েছি, কিন্তু আমি বাংলাতে বলে দিয়েছি। আর ভাই পরবর্তী ছবিটা একটু দেন। আর এই রোগীটা অত্যন্ত শীতকাতর। আমরা নাইট্রিক অ্যাসিডের যদি ফেস দেখতে চাই, ছবি দেখতে চাই, তাহলে বলতে পারেন ঠিক এটা এই ধরনের রোগী হতে পারে। এই রোগীটাকে দেখলেই মোটামুটি নাইট্রিক অ্যাসিডের রোগী বলতে পারেন। দেখেন এটা ছবি, তো তাই মানে কিছু আছে, ছবিটার গঠনও আমি একটু বলে দিই, তারপরে আপনাদেরকে বলি। দেখেন এই ছবিটাকে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন এর গঠনটা রোগা ধরনের এবং পেশিযুক্ত, চুল কালো হবে, চোখ কালো হবে, এবং হচ্ছে তার চেহারা বর্ণটাও কালো হবে, এবং দেখে মনে হচ্ছে যে তারা অত্যন্ত পরিশ্রমী একটা ব্যক্তি। আর আরেকটা বলি আপনাদেরকে, আপনারা ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন যে এই রোগীটা ফর্সা আর আমি বলছি যে কালো, তাহলে একটু তো পার্থক্য হয়ে গেল, তাই না? আমি এইটাতে বোঝানোর চেষ্টা করেছি যে বর্ণনায় সে কালো, কিন্তু ফর্সাদের জন্য যে কাজ করবে না বিষয়টা তা না। ফর্সাদের জন্য কাজ করবে যদি তার মৌলিক যে লক্ষণগুলো থাকে, সেই লক্ষণগুলো থাকলেই আপনি হচ্ছে ফর্সা হোক আর কালো হোক আর বেটে হোক আর লম্বা হোক, সবার ক্ষেত্রেই কাজটা করবে।
আমি এই বিষয়ে মানসিক রোগীর কথা যদি আমরা পর্যায়ক্রমে নিয়ে আসি, আমি সাধারণত প্রথমে মানসিকের বিষয় আসি, তারপরে লোকেশনের উপরে আসি, তারপরে জেনারেলের প্রতি আসি। আমি তো বরাবরের মতনই আমি মানসিকের কথাগুলো আপনাদেরকে মাঝে তুলে ধরবো। তার মধ্যে এই রোগী দেখেন আমি যে কথাগুলো বলবো তার সাথে আপনি ছবিগুলোর দিকে লক্ষ্য করলে অনেকটাই উপলব্ধি করতে পারবেন, যেটা আপনি পড়ার মাঝে মনে রাখার মধ্যে কয়েকটা কৌশল আছে। তার মধ্যে বারে বারে পড়তে হবে, চোখে দেখতে হবে, কানে শুনতে হবে। তবে চোখে দেখা কানে শোনা আর যদি পড়া একসাথে হয় তাহলে বেশি মনোযোগ থাকে বা মনে থাকে। তো আপনাদেরকে আমি ওই কথাটাই বলবো যে আপনারা চোখে দেখেন, বুঝেন আর পরবর্তীতে পড়েন, তাহলে বিষয়টা অনেকটাই মনে থাকবে। আর দেখেন এই ছবিটাকে আপনারা লক্ষ্য করেন, এই ছবিটা দেখেই মনে হচ্ছে যে নিষ্ঠুর প্রকৃতির একটা মানুষ, একগুঁয়ার একটা মানুষ, মানে সহানুভূতিহীন একটা মানুষ। তার সে নির্মম একটা চেহারা। দেখেন তার ছবিটাকে ভাবমূর্তিটাই ওরকমটি দেখাচ্ছে। তার কাছে যদি আপনি ভদ্রতা চান, শিষ্টাচার চান, এটা আপনার চাওয়াটাই হচ্ছে অকল্যাণকর। মানে সে ওটা জানে না, ওর এটা প্রত্যাশা করাটাই আপনার বোকামি ছাড়া আর কিছুই হবে না। তাদের কাছে মানে তারা এরকম প্রকৃতির মানুষ যে নিষ্ঠুর কেন, এদের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে তাহলে আপনার যত সর্বশ্রেষ্ঠ বন্ধু আছে তার মধ্যে নাইট্রিক অ্যাসিড 1 নম্বরে। মানে তারা হচ্ছে এত দয়ালু হতে পারে। কিন্তু আবার আপনি যদি বিপরীত অবস্থানে থাকেন, মানে আপনি যদি অশত্রুতে থাকেন, তাহলে পরা আপনার মানে সর্বনিকৃষ্ট যে শত্রু আছে বা সবচাইতে যেটা হিংস্র, সেই বন্ধুর সাথে আপনার এই নাইট্রিক অ্যাসিডটা এটা উপলব্ধি করবেন। তাদের কাছে যদি আপনি অপরাধ করেন আর যদি পরবর্তীতে আপনি সেটা উপলব্ধি করছেন যে এটা আমার আসলে করাটা ভুল হয়েছে, কিন্তু সে ক্ষমা করতে জানে না, ক্ষমা করবে না। হ্যাঁ, বলতে পারেন হয়তো সামাজিক মেনটেন করার জন্য সে আপনি বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু সে ঠান্ডা মাথার খুনি। হ্যাঁ, আপনার রাগটাকে সে পোষণ করেই থাকবে এরকমটি ধরনের, আর ওই ক্ষমা চাইবে না। এখানে আরেকটা কথা বলে রাখি যে আসলে তো অনেকেই প্রশ্ন করতে পারে যে অনেকেই তো আমার শত্রুদের সাথে আমি কথা বলি না, সেক্ষেত্রে কি আমরা সবাই নাইট্রিক অ্যাসিড? না, সেক্ষেত্রে অবশ্যই নাইট্রিক অ্যাসিড না। নাইট্রিক অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে সে ক্ষমা করতে চাইবে না, সে ক্ষমা করবে না। তো দেখেন এখানে ইগনেসিয়ার আর নেট্রামিয়ারের কথা যদি আসেন, তারাও কিন্তু আপনার মুখ দর্শন করবে না বা আপনার হচ্ছে সাথে কথা বলবে না। কিন্তু ইগনেসিয়া আর নেট্রামিয়ারের একটা পার্থক্য হলো যে তারা শর্ত দেয় যে পরবর্তীতে এই ভুল যেন আর না করা হয়, অথবা তারা বলবে যে ঠিক আছে তুমি আগে কথা বলেছো তাই আমি কথা বলছি। হ্যাঁ, এরকমটি ধরনের তারা কথা বলবে। কিন্তু এই নাইট্রিক অ্যাসিডটা তার ব্যতিক্রম। হয়তো সে বলবে যে ঠিক আছে আচ্ছা যাও, হ্যাঁ, কিন্তু সে ঠান্ডা মাথার খুনি, আপনার ক্ষতি করবেই, সে প্রতিশোধ নিবেই, এটা নিশ্চিত। আপনি নিশ্চিন্তে থাকেন। আপনাদের সাথে সরাসরি এরকম নাইট্রিক অ্যাসিডের দেখা হয়েছে কিনা জানি না, তবে আমার সাথে অনেকেই হয়েছে। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত কথা বললাম, তো এটা মজা করার জন্য। আর এরা যেহেতু নিষ্ঠুর প্রকৃতির, তবে অনেক দয়ালু হয়। আমি এই কথাটা আবারও বললাম যে দয়ালু কেমন, ওই যে যুদ্ধ করে, সে যুদ্ধের তো একটা সৈনিক লাগে, দর্শক লাগে, তাই না? তো ওই তো একা একা তো আর যুদ্ধ করতে পারবে না, তাই তার বন্ধুদের সাথে বা এর যে মানে একে যে সমর্থনও করে তাকেও সে অত্যন্ত খেয়াল রাখে বা যত্ন সহকারে রাখে, এবং প্রয়োজনে ওর সমর্থনের সাথে অথবা বন্ধুদের সাথে যে কোনো কিছু করতে পারে। যে কোনো ওর নিজের ক্ষতি হয়ে যাচ্ছে বা হচ্ছে আপনার
মানে ওর বন্ধুত্বের জন্য অথবা সমর্থনের জন্য যে তার ভবিষ্যতে খুব বিপদ আসতে পারে, সেটা ওই কিছু মনে করে না, সেটা ওই মনে করে না, তারপরও আপনাকে সহযোগিতা করবে। এই জন্যই আমি বন্ধুর কথাটাও বললাম, শত্রুর কথাটাও বললাম। আর হচ্ছে আরেকটা কথা, যে নাইট্রিক অ্যাসিড আসলে আচরণ এরকম করে কেন, এটা অনেকে তো প্রশ্ন করতে পারে যে আসলে এরকম আচরণটা করে কেন। তো এদের করার পিছনে কারণটা হচ্ছে এরা অতৃপ্তি, মানে কিছুতেই তৃপ্তি পায় না তারা, মানে ক্রমাগত অতৃপ্তির ফলে এই দুর্দর্শ অবস্থা হয়। হ্যাঁ, এই কঠিন অবস্থানের মধ্যে মধ্যে যায়। এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে আনন্দ খুশি কিছুই থাকে না। আমরা যদি একটা আনন্দ খুশির একটা আয়োজন করি আর নাইট্রিক অ্যাসিডটা যদি যায়, তাহলে পারে সে আনন্দটাই মাটি করে দেয়। দেখেন, আপনারা লক্ষ্য করবেন, ছোট 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 ছেলে মেয়েরা যখন খেলে, কিছু কিছু ছেলেরা যায়, যে দেখা গেল যে ওদের খেলাধুলার মানে সাজানো গুছালো জিনিস আছে, সেখানে হট্টগোল করে দিল। এটা ছোটবেলায় আমরা অনেক করেছি। তো দেখা গেল যে গ্রাম অঞ্চলে তো বাড়ি করছে বা আর অন্যান্য কিছু করছে, কেউ আসে একবারে হাত পা দিয়ে সব কিছু ভেঙে দিল। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। আর এই নাইট্রিক অ্যাসিডটা নিজেও অতৃপ্তি থাকে, অন্যকেও খুশি হতে সে কমতি দেয় না। এজন্য একটা হিন্দিতে একটা কথা আছে, ভাই হিন্দিটা আপনি ভালো বলতে পারেন, একটু বলেন। কাবাব কে হাড্ডি না কাবাব কে হাড্ডি, এরকম একটা কথা আছে না? কাবাব মে তো হাড্ডি, ওটা কাবাব মে হাড্ডি। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেহেতু অত ইংলিশ না হিন্দি অত বলতে পারি না, তা আমি বলার একটু চেষ্টা করলাম। তো যাই হোক, নাইট্রিক অ্যাসিডের অত্যন্ত রাগী এরা, রাগে এবং রাগের বশতে তারা অনেক ক্ষতি করে দিতে পারে আপনার। হ্যাঁ, সামান্য যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, সেটা সে সহ্য করতে পারে না। এবং যেন রাগ আর হিংসা একটা জলজন্ত জীবন্ত একটা প্রতিশ্রুতি এই নাইট্রিক অ্যাসিডটাকে বলতে পারে। এবং তার সাথে সাথে হচ্ছে আপনার ভীরুতা এবং আশঙ্কাও আছে। মানে এরা এত অন্যের যাই ক্ষতি করতে পারে বা রাগ যার বেশি, তার তো মানে আতঙ্ক বা ভয় থাকার কথা না, তাই না? কিন্তু এর ভয়ও আছে, আবার আতঙ্ক আছে। ভয়টা কিসের? ভয়টা হচ্ছে আপনার তার শরীর নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে। তার স্বাস্থ্যর বিষয়ে সে অত্যন্ত হতাশ। কেমন হতাশ? এই রোগটা মনে হয় আর ভালো হবে না, এটা ভালো হওয়ার যোগ্যই না। হ্যাঁ, এরকমটা একটা হতাশ। কিন্তু আপনার হচ্ছে তার হচ্ছে কি প্রসঙ্গে যে কথা বলতে যে আমি লাইন ছাড়ে ফেলে দিয়েছি, হতাশা। ইয়েস, এই রোগটা আর ভালো হবে না। এই না হওয়ার কারণে হচ্ছে অত্যন্ত ভয়ে থাকে বা আতঙ্ক মূলক থাকে। আমি এই প্রসঙ্গে কথাটা বলবো, তার তার প্রসঙ্গ আরেকটু বলি আমি। হচ্ছে অনেক সময় অনেক মেয়েদেরকে পাবেন যে আপনার রাগ কেমন, যদি এই কথাটা জিজ্ঞেস করেন, তাহলে বলবেন যে আমার রাগ খুব বেশি। তো সহজে কি ক্ষমা করে দেন আপনাদের শত্রুদেরকে? তো আমি ওর মুখের দিক তো তাকাই না, কথা তো দূরের অবস্থা। মানে ওর তো আমি চেহারাই তাকাবো না, চেহারার দিকেই তাকাবো না, কথা তো বলে দূরের অবস্থা। হ্যাঁ, মানে কথার মনোমালিন্য হলেই এই অবস্থাতে আসে। তো আর এরা স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন থাকে। এবং যেহেতু সরাসরি মানে এরা তো ক্ষমা করতে জানে না, তো এটা বোঝাটা খুব মানে কঠিন। এজন্য অনেক সময় রুগীকে জিজ্ঞেস করে না নিলে আসলে এই রাগ সম্বন্ধে বলাটা প্রায় মানে করা যায় না বলাই বোঝা যায়। তো এই রুগীটার অনুভূতি প্রবণতাও আছে। অনুভূতি কি বিষয়? স্নায়বিক দুর্বলতা, শারীরিক মানসিক বিষয়ে অত্যন্ত দুর্বলতা এই ওষুধের একটা উল্লেখযোগ্য লক্ষণ। অনুভূতির বিষয়ে যদি বলি, এই রোগীটা অত্যন্ত শীতার্ত, গরম ঘরে থাকতে পছন্দ করে বা গরম গরম চাই।
রোগী শীতল বাতাস পেলেন বা সর্বদাই সে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বোধ করে। তারপরে হচ্ছে তার সকল কষ্টগুলান হচ্ছে গাড়িতে চলাচল করলে আরাম বোধ পায়। তবে একটা অনুভূতি যখন কথাটা আমি বললাম, অনুভূতির কথাটা যখন বললাম, তখন হচ্ছে এমনও অনুভূতি হয় যে যে পাকা রাস্তাতে যদি পাথর ঢালাইতে যে পাকা রাস্তা, সে পাকা রাস্তার উপরে যদি গাড়ি চলাচল করে যে শব্দটা হয়, সেই শব্দটাতেও সে মানে কষ্টবোধ থাকে, হচ্ছে আপনার কষ্টবোধ করতে থাকে এবং তার সমস্যাটা তৈরি হয়। তবে গ্রাম অঞ্চলে যে রাস্তা আছে, নির্জন রাস্তা, সমতল রাস্তা, সেই রাস্তাতে যদি সে চলাফেরা করে, সেক্ষেত্রে সে আবার উপশম পাবে। আর আমি আগেই বলেছি যে এই রোগীটার হতাশা, আরোগ্যর বিষয় হতাশা, তো মৃত্যুকে কিন্তু অত্যন্ত এই ভয় পায়। যদিও রাগিত মানুষ, কিন্তু সে মৃত্যুকে অত্যন্ত ভয়। আর এর রাগের সময় আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা এই রোগীটা রাগের সময় শরীর কাঁপতে থাকে এবং ভবিষ্যৎ সম্বন্ধে যদি আপনার বলেন যে এই আচরণটা করলে আপনার ভবিষ্যৎটা খুব খারাপ আছে, বা এরকমটি ভাবে যদি সান্ত্বনা দেন, তাহলে এই সান্ত্বনাটা এই অ্যাসিড নাইট্রিক নিতে পারবে না। আপনাকে সে অ্যাসিড নাইট্রিক সান্ত্বনা চায় না। ভাই কিছু বলছিলেন? আচ্ছা, এই রোগী অত্যন্ত চিন্তাশীল এবং অত্যন্ত অস্থির। পূর্বেই বলেছি, রোগের বিষয়ে সে অত্যন্ত মানে চিন্তা করে, সামান্য কারণে সে ভীতু হতে থাকে। আর মানে এমনকি তার এত অনুভূতি থাকে যে পায়ের শব্দ পর্যন্ত তার সে চমকে উঠতে থাকে। আর ঘুমের মধ্যেও এই রোগের অ্যাসিড নাইট্রিকটা চমকেতে থাকে। অ্যাসিড নাইট্রিকের একটা উল্লেখযোগ্য কথা, সেটা হলো যে স্মৃতিশক্তিহীনতা। এই রোগীটা অত্যন্ত চিন্তা করে, যখনই চিন্তা করতে থাকে সে তখন হচ্ছে আপনার স্মৃতিশক্তি লোপ পাইতে থাকে। এটা একটা উল্লেখযোগ্য এবং অতি হচ্ছে আপনার এই কারণে সে রোগী অত্যন্ত ভুল করে। যখন ভুল করে তখন নিজের প্রতি নিজে সে কিন্তু রাগ করে। আর তার মানসিক অবস্থানটা বিশেষ করে সন্ধ্যার দিকে সমস্যাটা তৈরি হয়। আরো কিছু মানসিকের কথা যদি আমি বলি, তাহলে শরীরের নানা স্থানে ছোঁচ ফোটার মতো, অথবা কাঠ বা বলেন কাঁচ বলেন, গোছ ফোটানোর মতন ব্যথা একটা অনুভূতি করে। সেটা যে কোনো জায়গায় হতে পারে। তার কান থেকে স্রাব আসছে, কানে এরকমটি ধরনের ব্যথা হতে পারে, অথবা মলদারে এরকমটি ধরনের হতে পারে, অথবা মাসিক স্রাব হচ্ছে, অথবা লিকুরিয়ার হচ্ছে। এই ধরনের খোঁচা মারা বলেন, কাঠের টুকরা আছে বা কাঁচ আছে, খোঁচা মারার মতো এরকমটি ব্যথা সে অনুভূতি করতে থাকে। এই বিষয়গুলো আমি আসবো পরে। তারপরও আগামী একটু বলে রাখি, না হলে পরে যদি সময় না পায় তাহলে হচ্ছে ছুটে যেতে পারে। আমি চেষ্টা করছি যে আপনাদেরকে 100% বলার উপলব্ধি করার চেষ্টা করছি। এই রোগী দীর্ঘদিনের যেগুলা রোগের যন্ত্রণায় ভোগে, মানসিক বলেন, দৈহিক বলেন, শারীরিক বলেন, যন্ত্রণায় বেশি থাকে, সে পর্যন্ত দীর্ঘদিন ভুগতে থাকে। এরপরে শেষ পর্যন্ত রক্ত স্বল্পতা এবং সুস্পষ্ট শূন্যতার মধ্যে অন্তর্ভুক্ত হয়, ফলে স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে। আর এই রোগীর শিরা বলেন, ধমনী বলেন, এগুলো শিথিল হয়ে পড়ে। এই কারণে সহজে রক্তপাত ঘটে। এই কারণে নাক দিয়ে তার রক্ত পড়তে পারে, কান দিয়ে পড়তে পারে, মলদ্বার দিয়ে রক্ত পড়তে পারে, আরো এক্সেট্রা, মুখ দিয়ে, জিহ্বার ক্ষত থেকে হতে পারে।
গলা শুকিয়ে গেছে ভাই। আচ্ছা, প্রধাও স্থানে, যে জায়গাতে ব্যথা করে প্রধাও হতে থাকে, সেই ক্ষত স্থানে আহ স্নায়ু মতো একটা একটা ব্যথা হয়। সেই ব্যথাটা কেমন ধরনের? মাংস থেকে, মানে হাড্ডি থেকে মাংস যখন আলাদা করা হয়, এই আলাদা আলাদা করলে যে একটা টাটানি ব্যথা বা টেনে ধরার মতো ব্যথা, সেই ব্যথা একটা অনুভূতি করে, এবং আক্রান্ত স্থানে কাঠের টুকরা ঢুকানো আছে এরকমটি মনে হয়। আহ, আমি কথাটা কি বুঝতে পেরেছি? আমি আরেকটা বার বলি। আচ্ছা, যখন বুঝতে আরেকবার বলি, এর হচ্ছে ক্ষত স্থানে, আক্রান্ত স্থানে একটা ব্যথা অনুভব হয়। মাংস থেকে, হাড় থেকে মাংস আলাদা করলে পারা যে একটা টাটানি ব্যথা, টেনে ধরার মতো ব্যথা, বা আপনার হচ্ছে মাংস হাড়ের মধ্যে এক কাঠের টুকরা অথবা কাছের কাছের টুকরা ঢোকালে যে আলাদা হয়ে যায়, যে যন্ত্রণা তৈরি হয়, সেই যন্ত্রণাটা অনুভূতি তৈরি হয়। এই এই অ্যাসিড নাইট্রিকের রোগীরা শীতল আবহাওয়াতে সমস্যা তৈরি হয়, বিশেষভাবে যখন আবহাওয়া বদলায়, অথবা আবহাওয়া বদলায় যে শীতল হয় না, মানে ঠান্ডা আবহাওয়াটা যখন আসে, তখন বিশেষভাবে আপনার পুরাতন ক্ষত চিহ্ন যেগুলা, সেইগুলাতে সুচ ফোটানো ব্যথা যন্ত্রণা অনুভূতি হয়। তারপরে আরো আসি ক্যান্সার উপসর্গের উপরে। ক্যান্সার লক্ষণ যেগুলো আছে, সেই লক্ষণের উপরে যদি পুজের লক্ষণ পাওয়া যায় এবং ক্ষত সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত রক্ত মিশানো পানির মতো দুর্গন্ধ চাপ থাকে, সেই সঙ্গে খোঁচা মারার মতো যদি ব্যথা হয়, তাহলে ক্যান্সারের ক্ষেত্রে এই ওষুধটি অন্যতম একটা ওষুধ হতে পারে। তারপরে নাইট্রিক অ্যাসিডের আরেকটা উল্লেখযোগ্য একটা লক্ষণ, সেই লক্ষণটা হচ্ছে যদি আপনি অনুভব করতে পারেন যে এটা নাইট্রিক অ্যাসিডের রোগী, তাহলে তাদের কোষ্ঠবদ্ধতা অপেক্ষায় উদারময়টাই বেশি থাকে। আর পূর্বেই আমি বলেছি যে গাড়িতে চলাচল করলে পরা তার সকল সমস্যা প্রায় সমাধান। আর এই যদি লক্ষণটা আপনি, এই লক্ষণটা এতটাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই লক্ষণকে কেন্দ্র করে অ্যাসিড নাইট্রিক রোগীর অনেকটাই রোগ সারানো যায়। বিশেষভাবে গ্রাম অঞ্চলে শান্ত রাস্তাতে, সমতল জায়গাতে যদি গাড়িতে চলাচল করে, তাহলে তার সকল রোগের উপশমটা ঘটবে। সেটা কানের বর্ধিতা হোক, মানে কানে কম শোনা, এই ক্ষেত্রে হোক, এই বিষয়টা। আর একটা স্পষ্ট লক্ষণ অ্যাসিড নাইট্রিকের, সেটা হচ্ছে পচা দুর্গন্ধযুক্ত। সেই দুর্গন্ধযুক্তটা আপনার সর্দি স্রাব হতে পারে, প্রদস্রাব হতে পারে, মাসিক স্রাব হতে পারে, হচ্ছে নিঃশ্বাসের হতে পারে, পায়ের ঘামের গন্ধ হতে পারে। আর আরেকটা হচ্ছে গন্ধ, সেটা হলো যে এই রোগীটার প্রস্রাবের পরে, প্রস্রাবটা হচ্ছে ঘোড়ার প্রস্রাবের ন্যায় গন্ধ থাকে। তো ভাই একটু পরবর্তীতে ছবিটা একটু যদি দেন, তাহলে একটু বেশি ভালো হয়। আচ্ছা, দেখেন মাথার, আমি এই ছবিটা দিয়ে একটা জিনিস উপলব্ধি করানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই রোগীটার মাথা যন্ত্রণাটা ফিতা বাঁধার মতো যন্ত্রণা অনুভূতি হয়। মানে ফিতা দিয়ে বাঁধা রাখলে পরে যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণাটা হতে থাকে, এবং তার ভীষণ শিরপীড়া বলেন, মাথা যন্ত্রণা বলেন, ভীষণ থাকে। মানে এতটাই ইয়ে থাকে যে সামান্য যদি গোলযোগ হয় বা যে কোনো ঝাঁকুনি হয়, তাহলে পারা ব্যথাটা বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে যদি আপনি আমি আবারও বলছি যে এই রোগীটার গাড়িতে চলাচল করলে হচ্ছে সকল যন্ত্রণা উপশম হয়, কিন্তু মাথার ক্ষেত্রে যদি গাড়িতে চলাচল করে, সেক্ষেত্রে তার বা ঝাঁকুনি হয়, তার মাথা যন্ত্রণাটা বৃদ্ধি পাবে। কিন্তু যদি আবার এক্ষেত্রে মাথা যন্ত্রণাটাও
যদি গ্রাম অঞ্চলে শান্ত রাস্তাতে চলাচল করে সেক্ষেত্রে মাথা যন্ত্রণাটাও উপশম হতে পারে। আচ্ছা, এই মাথা যন্ত্রণাটা তাপে তাপে উপশম হয় এবং তাপে উপশম হয়। আর মাথাতে কাপড় জড়িয়ে রাখলে অথবা টুপি দিলে তার হচ্ছে মাথা যন্ত্রণাটা উপশম হয়। আর ঠান্ডাতে এই মাথা যন্ত্রণাটা বৃদ্ধি পায় হয়। আর মাথার কাপড় যদি না রাখে অথবা টুপি না দেয় সেক্ষেত্রে তার যন্ত্রণাটা হতে পারে। এই যন্ত্রণাটা আরেকটু হয় চুল যদি আঁচড়ায়। আর হচ্ছে বিশেষ করে এই যে টুপির কথাটা বলছি আমি, এই টাইট ফিট যে টুপি, সে টুপিতে যদি মানে পরে সেক্ষেত্রে তার খুলিটাতে অত্যন্ত স্পর্শকাতরের মতো একটা ব্যথা তৈরি হয়। আচ্ছা ভাই, পরবর্তী ছবিটা। আচ্ছা, এই ছবিটাতে আপনারা একটু লক্ষ্য করেন। এই ছবিটাতে আপনারা মুখের ঘা দেখেন, ঠোঁটের উপরে দেখেন। ভাই ছবিটা আর বড় হবে না তো, না? আচ্ছা, এই রোগীটার ঠোঁটে ঘা হতে, ঠোঁটের ফাটা একটা ঘা আছে, ঠোঁটের কর্ণে একটা ঘা আছে, জিভাতে, হ্যাঁ একটু বড় করেন, ঠোঁটের পর্যায়ে একটু নিয়ে যান তাহলে একটু বেশি ভালো হয়। ইয়েস। আচ্ছা দেখেন, এই যে দেখেন কি সুন্দর ফাটা ধরনের একটা ঠোঁটে ফাটা আছে। এই ফাটা তার জিহ্বাতেও ক্ষত হয়, মাড়িতেও ক্ষত হয়। সেই ক্ষত থেকে তার লালা পড়তে থাকে এবং ক্ষতগুলা লাল বর্ণ ধরনের আকার ধারণ করে এবং তার নিঃশ্বাস বলেন আর এই লালাস্রাব বলেন দুর্গন্ধ হতে পারে। আর আরেকটা বলি, যেহেতু এই কথাটা আমিনুল ভাই একবার বলেছে, তারপর আমি বলি যে যদি সিফিলিটিস থাকে তাহলে পরে ক্ষতটা গভীর হয়, আর যদি সিফিলিস না থাকে তাহলে ক্ষতটা গভীর হবে না। আর এটাতে যেহেতু তিনটা মায়োজমি সমান ভাবে আছে, তাই দেখেন চর্মের উপরে আছে ক্ষত, যে ফাটাটা আছে সেটা ডিপলি ভাবে ক্ষত আছে, সে ফাটা থেকে তার রক্তপাত হতে পারে। তো ভাই পরবর্তীতে ছবিটা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এই প্রসঙ্গে আসি, তারপরে আমি এই আলোচনাটা পরে করব, তার আগে আমি একটু অন্য বিষয়ে যাই আর কি। চোখের বিষয়ে যদি আপনারা কথা বলেন তাহলে চোখ দুটা উজ্জ্বলতা এবং চকচকে যে ভাবটা আছে সে ভাবটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায় এবং চোখ দুটি যেটা মনি আছে আমাদের সেটা বড় হতে থাকে এবং চোখে দ্বিদৃষ্টি সম্পূর্ণটা হয়। আর চোখের কণিকার উপরে দাগ হয় এবং আলোর প্রতি ভয় থাকে এবং জ্বালাবোধ চাপ থাকে। চোখে বালি পড়ার একটা অনুভূতি তৈরি হয়। তো এই রূপ অ্যাসিড নাইট্রিকের হচ্ছে যেহেতু আঁচিল থাকতে পারে, বিশেষভাবে মলদ্বারে আঁচিল, থোকা ধরনের মলদ্বারে আঁচিল থাকে আবার বিভিন্ন ধরনের চোখের পাতাতে আঁচিল থাকে, ছোট ধরনের চোখের পাতাতে ঝুলন্ত আঁচিল। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গুটি টিউমার বলেন। তো এই জিনিসটা আপনাকে যেটা বর্তমানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এটা হলো কি যে অ্যাসিড নাইট্রিকের রোগী যদি হয়, তাহলে যদি আপনার ঘা হয়ে থাকে তাহলে এইভাবে সে ঘাটাতে অতিরিক্ত মাংস জন্ম নেবে এবং এটা এই অবস্থাতে থাকবে। আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা, পরবর্তীতে এটা কিন্তু ব্যথা অনুভব করবে। আপনারা আরেকবার আমি এই জিনিসটাকে বোঝাই যে আপনারা তো আঁচিল চিনেনি, টিউমার চিনেন বা হচ্ছে আপনার আরো অন্যান্য ইয়েটা চিনেন। এটার ক্ষেত্রে আমি আবার বলছি, যদি অ্যাসিড নাইট্রিকের রোগীর
ক্ষত হয়, ক্ষতটা ভালো হয়ে যাওয়ার পরে সেই ক্ষতর স্থানে এইটা এইভাবে জন্ম নিবে, এবং এই জন্মটা এই জিনিসটা যখন হবে তখন শীতকালে যখন শীত পাবে তখন এটা ব্যথা অনুভব করবে। আর এইটা হচ্ছে আপনার অ্যাসিড নাইট্রিক ব্যবহার করলে ইনশাল্লাহ এটা আবার স্বাভাবিকের অবস্থার মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা, তারপরে ভাই পরের ছবিটা। ও এরপরে আর ছবি আছে ভাই? আচ্ছা থাক, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমি আসছি, তবে পরে আসছি। আমরা চোখ পর্যন্ত আমরা কথা বলেছি। আমরা আরেকটা বলি, এই রোগীটার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা কথা না বললে আসলে অ্যাসিড নাইট্রিকটাকে বলাটা ঠিক হয়নি, ঠিক হবে না। সেটা হলো যে এই রোগীটার মার্করির যদি মানে কি বলবো ব্যাড ইফেক্টেড, খারাপ লক্ষণ থাকে, বা এক কথায় যার শরীরে মার্করি ব্যবহার হয় এবং এর অবস্থানটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সর্বশ্রেষ্ঠ ওষুধ বলা যায় বা সর্ব উৎকৃষ্ট একটা ওষুধ বলা যায়। আর এই মার্কারি মানে হচ্ছে মার্কারি জিনিসটা অনেক সময় আমাদের বুঝে নাও আসতে পারে, মানে পারদের যে অপব্যবহার আছে, আমরা আমরা সেটার কথা বলতেছি। পারদ যে হচ্ছে এলোপ্যাথি বলেন কবিরাজি মতে খাওয়ানো হয়, সেই পারদ খাওয়ার পর যদি কোনো তার যে ইফেক্ট গুলো থাকে, সেই ইফেক্ট হচ্ছে দূর করার জন্য, তাই তো? কন্টিনিউ। এটা এটা সর্ব উৎকৃষ্ট একটা ওষুধ। হ্যাঁ, সর্ব এক কথা প্রধান ওষুধ একটা বলা যায়। এটা এটা না বললে আসলে আচ্ছা, কথাটা কি এখন খারাপ আসছে ভাই? হ্যাঁ, একটু একটু। আচ্ছা, এবার এবার ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু আপনাদের কথা আমি শুনতে পাবো না, দরকার নাই, এটা হলো দরকার সমস্যা। নেই, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতন বলি, তারপর আপনারা হাত ইশারা করলে আমি হচ্ছে আপনাদের কথা শুনবো অবশ্যই। তো এই পারদের হচ্ছে যেটা ব্যাড ইফেক্টেড বলেন বা কুফল বলেন, এই কুফলের মধ্যে তার মানসিক অবস্থানের উপরে প্রভাব ফেলতে পারে। মানসিক প্রভাবটা কেমন ধরনের, তাকে অত্যন্ত কৃপণ স্বভাবের তৈরি করে দিতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে। তারপর হচ্ছে আপনার মানে যেগুলো আপনার হচ্ছে আচ্ছা কুফল, সেগুলো আমি বলার চেষ্টা করছি। কৃপণতা স্বভাব আসতে পারে, অস্থিরতা আসতে পারে, মানসিক উৎকণ্ঠাটা আসতে পারে। তারপরে অস্থি বেদনাতে, হাড়ের মধ্যে বেদনাতে আসতে পারে, চোখে প্রদাহ আসতে পারে, চোখের মানে যেটা মনি সেটাতে প্রদাহ এবং ক্ষত তৈরি হতে পারে। এবং এই ক্ষতটা এত মারাত্মক যে যেটা ছোটের মানে চোখের যে ইয়ে আছে আপনার কর্নিয়া। কি বলবো ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না, কর্নিকার যেটা আছে সেটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কানের ব্যথাটা এত মানে কানের ব্যথা, এটা অনুভব এত বেশি হয় যে তার হচ্ছে কানে পরবর্তীতে ক্ষত তৈরি হতে পারে, আর পরবর্তীতে আর নাও শুনতে পারে। এটা হচ্ছে পারদের একটা লক্ষণ। আর মুখের ক্ষতের কথাটা তো আমি বললামই, যে মুখের ক্ষতের আরেকটা বিষয়ে আমি একটু উল্লেখ করে দিই তাহলে একটু বেশি ভালো, যে ঠোঁটের উপরে বা চারিদিকে ফোস্কা পড়ার ন্যায় পানিপূর্ণ উদ্ভিদ বের হয় এবং লালা পড়ে। এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আর আর আরেকটা উল্লেখযোগ্য একটু কথা বলি, যে আমি আমার সেমিনারে একটা কথা বলেছিলাম যে বংশে থেকে প্রাপ্তি কিছু সমস্যার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হলো
যে নাইট্রিক অ্যাসিডের বেলায় ছোট শিশুদের জন্য চোখে এক ধরনের প্রদাহ তৈরি হয়, সেটা হচ্ছে আপনার যে পুজ তৈরি হয়, এবং এটা হচ্ছে তার বাবা যদি বেশি পারদ ব্যবহার হয় আর অপচিকিৎসা নেওয়া হয়, সেক্ষেত্রে একটা ছোট বাচ্চার এ ধরনের সমস্যাটা তৈরি হয়। আচ্ছা, আমরা নাকের বিষয়ে একটু কথা বলি। নাকের বিষয়ে যদি বলি, আমরা শৈলিক ঝিল্লিতে যেটা আছে নাইট্রিক অ্যাসিডের সর্দি জন্মে এবং অত্যন্ত মানে আরক্ত জ্বর বলেন বা ডিপথেরিয়া জ্বর বলেন, এটা মারাত্মক, মানে এই রোগের যে লক্ষণগুলো আছে, এই নাইট্রিক অ্যাসিডটা তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য। এবং নাকের যে ডিপথেরিয়া রোগের যেটা, সেটা একটা প্রধান ওষুধ বলা যায়। এই সমস্যাটা প্রত্যেক শীতকালে বৃদ্ধি পায় এবং শীতের এক পর্যায়ে সর্দিটা এমন ভাব হতে থাকে, সেটা হচ্ছে সর্দিটা এমনই ভাব যেটা আপনার ভালো হতে না হতে আবার তৈরি হয়। আমি অনেকক্ষণ কথা বলেছি ভাই, আপনি 2-1 মিনিট কথা বলেন, তারপর আমি আবার আসছি। মানে আমি অনেকক্ষণ কথা বলছি তো, কথা এখন আড়িয়ে যাচ্ছে আর কি। আসলে আমাদের আলোচনা শেষের দিকে, মোটামুটি সময় আর বেশি নাই, আর 12 মিনিট সময় আছে। 12 মিনিটের মধ্যে শেষ করতে হবে আমাদের। যদি এই প্রসঙ্গে কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন, আমি অবশ্যই এর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমরা যারা আছি এর সাথে এখন বর্তমানে আছি, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা করতে পারেন, আমরা চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। এবং আমরা চাই বিষয়টা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক, এটা আমাদের একটা ইচ্ছা আর কি। আর আপনারা একটু অ্যাক্টিভ হবেন দয়া করে, আসবেন। আমরা আমাদের কষ্ট আমরা আপনাদের জন্য, শুধু না আমাদের জন্য, অবশ্যই প্রথমত আমাদের নিজেদের জন্য, তারপরে আপনাদের জন্য কিছু উপস্থাপন করার চেষ্টা করি। এবং এটার জন্য কিন্তু আমাদের একটু খাটাখাটনি করতে হয়। কেমন করতে হয়, যারা আমরা যারা উপস্থাপন করি তারা জানি। তো আপনারা সময় মতো অংশগ্রহণ করবেন, এটা আশা করি। এবং হচ্ছে আমাদের প্রোগ্রামেও অংশগ্রহণ করেন, আপনাদের কথা, আপনাদের ভালো লাগা, আপনাদের প্রশ্নগুলা, যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, আর যদি বুঝতে সমস্যা না হয় তাহলে তো কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। আমি এর মানে এটা বলতেছি না যে আপনারা আমাদের চাইতে কম জানেন, বিষয়টা তা না, কিন্তু সেটা না। আমরা যেভাবে উপস্থাপন করছি, আমাদের যে কথাগুলো, আমাদের যে বাচনভঙ্গি, আমাদের যে উপস্থাপন, এই উপস্থাপনে যদি আপনাদের কোনো সমস্যা হয়, বুঝতে যদি সমস্যা হয়, যে ওই জিনিসটা তো একটু অন্যরকম লাগলো, নতুন লাগলো, আমরা বুঝি না এই বিষয়টা, তাহলে আমরা সেটা হচ্ছে চেষ্টা করব পরিষ্কার করে মানে বুঝাই দেওয়ার জন্য, যদি আমরা জেনে থাকি। আর যদি না জানি তাহলে আমরা পরবর্তীতে জানার পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সময় খুব কম আছে ভাই, আর 10 মিনিট সময় আছে। আপনি হচ্ছে আলোচনা করে শেষ করে দেন, ইচ্ছা অনিচ্ছার বিষয় দিয়ে আগায় যান। আমরা চোখ পর্যন্ত কথা বলেছি, তার মধ্যে আমরা পাকস্থলীর বিষয়ে আমরা কথা বলি, তাহলে একটু বেশি ভালো হয়। দেখেন আপনারা এখানে ইচ্ছা অনিচ্ছার বিষয়ে যদি পাকস্থলীর উপরে আসি, দেখেন এখানে রোগী প্রচন্ড ক্ষুধার্ত থাকে, অত্যন্ত তাকে মিষ্টি অস্বাদ লাগে, সে হজম করতে পারে না। এবং ছবিতে দেখেন যে জাতীয় খাবার দেওয়া আছে, সে জাতীয় প্রতি স্পৃহা তৈরি করে, যেমন খড়ি মাটি, তারপর হচ্ছে আপনার মাইক্রোফোনটা একটু লাগান ভাই, শোনা ভালো যায় না, আগে তো বেটার ছিল, মাইক্রোফোনটা লাগাই যায়। আচ্ছা, তো চর্বিযুক্ত খাবার খাইতে তার ইচ্ছা হয়। খড়ি বলেন, চুন বলেন, মাটি বলেন, এগুলো অত্যন্ত খাবারের প্রতি তার ইচ্ছা জাগে। অনিচ্ছা মাংস এবং রুটিতে থাকে। আর এই রোগী অত্যন্ত মানে ক্ষুধার্তও থাকতে পারে, আবার ক্ষুধাহীনতার মধ্যেও থাকতে পারে। আচ্ছা, এই রোগী, আচ্ছা আমি
একটু শেষ করে দিই ভাই, হ্যাঁ, নাহলে পরে আমি মনের দিক থেকে তৃপ্তি পাচ্ছি না, হালকা হালকা করে আমি শেষ করে দিচ্ছি। জি জি জি। আচ্ছা, আর প্রস্রাবের প্রতি তো আমি কথা বললামই। প্রস্রাব অল্প কালচে ধরনের হতে পারে, দুর্গন্ধ হতে পারে। প্রস্রাবটা ঘোড়ার ন্যায় দুর্গন্ধ হতে পারে, এবং শীতলতা অনুভব করতে পারে। প্রস্রাব যখন করে তখন তার শীতলতা অনুভব তৈরি হয়, এবং জ্বালাকর ফোঁটা ফোঁটা ব্যথা সে অনুভব করতে থাকে। এবং প্রোস্টেট গ্ল্যান্ডের যদি তার সমস্যা থাকে, সেক্ষেত্রে পুরাতন রোগীর জন্য এরকম মেঘের মতো আর কি ঘোলাটে এবং ফসফেটের মতো মতো যুক্ত প্রস্রাব, প্রচুর পরিমাণে প্রস্রাব হয়ে থাকে। আর অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে যদি আমরা বলি, তাহলে দুর্গন্ধযুক্ত পায়ের ঘাম, এই ঘামের মানে এতটাই ঘাম, আমি এর আগে কথাটা বলেছি, তারপরেও এই ঘামটা হাজাকর ব্যথা, মানে যে জায়গাতে ঠেকে সেটা আপনার ক্ষত হয়ে যায় বা ঘা তৈরি হয়, এবং ঘা সেই জায়গা থেকে খোঁচা মারার মতো ব্যথা হতে পারে। সেটা শুধু যে পায়ের ঘাম সেটা না, সেটা বিভিন্ন ধরনের ঘাম হতে পারে, সেটা হাতের তালু হতে পারে। এই রোগীটার হাতের তালুতে এবং হাতে ঘাম হয়, ঘামটা ঠান্ডা হয়, তবুও এই ঘামটা হচ্ছে যে কোনো জায়গাতে এই ধরনের হতে পারে। এই রোগীটার বিশেষভাবে উল্লেখযোগ্য একটা কথা, সেটা হলো যে এই রোগীটার বগলে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম। এই রোগীটার যদি আমরা কমা বাড়া বা হাস্য বৃদ্ধির যদি এই কথাটা বলি, তাহলে সন্ধ্যার দিকে এবং রাত্রেতে ঠান্ডার আবহাওয়াতে এটা বাড়ে। আর কমে একটাই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মানে গাড়িতে চলাচলের সময়তে আর গরম আবহাওয়াতে থাকলে। আচ্ছা, এই রোগীটার অ্যাসিট্রিক অ্যাসিডের মানে শত্রু ভাবাপন্ন ওষুধ হচ্ছে ল্যাকেসিস। এই ওষুধটাকে যখন দিবে তখন ল্যাকেসিসটাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন। যদি একান্ত প্রয়োজন না হয়, আমি বলবো যে নাইট্রিক অ্যাসিডটা দিলে ল্যাকেসিসটা দিবেন না। আর পরিপূর্ণ যদি বলেন বা আপনার পরিপূরক ওষুধ আর্সেনিক, ক্যালিডিয়াম, থুজা, হিপার এবং ক্যালকিয়া। তো এই ছিল আজকের আমার আলোচনা। আর আরো কিছু বলার ছিল, কিন্তু এখন আর কথা বলতেও পারছি না, সময়ও নাই। তো পরবর্তীতে আমি যদি কথা বলি তাহলে আরো তুলে ধরবো ইনশাল্লাহ। তো আগে তো আমার অবস্থা খুব খারাপ ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে এই পর্যায়ে আসছি। এক পর্যায়ে হয়তো আমি নুরুল ভাইয়ের সাথে সাথে যাইতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি কারো কিছু বলার থাকে তাহলে পরে আপনারা বলেন, যে কোনো কথা, যে কোনো প্রশ্ন। হ্যাঁ, আমাদের সময় কম আছে, 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে করতে পারেন। আর আব্দুল মোতালেব ভাই, হিন্দি বলতে বলছেন ঠিক আছে, আবার গান গাইতে বললেন না। হ্যাঁ, তো হচ্ছে আমরা কিন্তু আহ, তো যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। তো আপনারা আমাদের পরবর্তীতে যদি কোনো কোনো প্রশ্নের কথা মনে হয় যে এই বিষয়টা বুঝি নাই, তাহলে আমাদের কমেন্টে অথবা যারা গ্রুপের সাথে সরাসরি যুক্ত আছি, তারা সরাসরি গ্রুপে আমরা প্রশ্ন করব। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। আর আমরা যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা করি, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন রূপে ইনশাল্লাহ হাজির হব। আমরা চেষ্টা করছি বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপনের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপস্থাপনার এক একদিন এক এক রকম একটু কিছু ভিন্নতাও আছে। কোনোদিন একটা বিষয় গুরুত্ব বেশি দিচ্ছি, কোনোদিন হয়তো বা অ্যাভয়েড করে চলে যাচ্ছি। এটা আসলে ইচ্ছা করেই আমরা করতেছি, একটু ব্যতিক্রম রাখার জন্য, এবং একই রকম সব সময় হলেও আসলে ভালো লাগে না, সেই জন্য। তো আপনারা দেখবেন যে যদি কোনোটাতে বুঝতে সমস্যা হয় আপনাদের, তাহলে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ইনশাল্লাহ বোঝায় দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ইনশাল্লাহ দেখা হবে সামনের শুক্রবারে, ইনশাল্লাহ আবার আড্ডা হবে। সবাইকে সবার জন্য শুভকামনা।
ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।